মেয়েটি অনেকবার বলেছিল, ওকে তুমি ছাড়বে তো ছাড়ো, নইলে আমি কিন্তু ছাদ থেকে একদিন লাফ দেব। এসব কথায় কান দেয়নি তপনমোহন, আর সেই মেয়েটি শেষকালে সত্যিই ছাদ থেকে লাফিয়ে পড়েছে। ময়না তদন্তে এসব কথা ওঠেনি অবশ্য। ভালো বলতে হবে, তপনমোহনের স্ত্রী সুলতা কিন্তু কোনো চিঠিপত্র রেখে যায়নি, কোনো ডায়েরিও পাওয়া গেল না, উনানের আশপাশে পোড়া কাগজের ছাই কেউ খুঁজে পায়নি। আর ঘটনার সময় তপনমোহন ক্লাসে ছিল, বাড়িতে সুলতাকে বেশ সুস্থ দেখেই সে বেরিয়েছে। সুলতা মেয়েটি শান্ত, বেশি কথার মানুষ নয়, কারোর সঙ্গে তেমন মাখামাখিও ছিল না, মোটেই জড়ানে স্বভাব নয়, একটু স্বতন্ত্র, আলতোভাবে গা বাঁচিয়ে চলাটাই ছিল তার স্বভাব। তপনমোহন রামনগর বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়নের অধ্যাপক হয়ে যেদিন এসেছিল, প্রায় সেদিন থেকেই ডাক্তার লাহিড়ী ওদের বাড়ির চিকিৎসক। মাথায় কি একটা পড়ে গিয়ে সুলতা অজ্ঞান হয়ে পড়ে। সেদিন ডাক্তার লাহিড়ী এসেছিলেন, আজও তিনিই সাক্ষ্য দিলেন। তিনি বললেন, প্রফেসর সেনের স্ত্রী একটু বেশি রকমের সেন্টিমেন্টাল। ওদের একমাত্র সন্তান রানা স্কুটার চাপা পড়ে মারা যাওয়ার পর আরও খারাপ হয়েছিল মেজাজটা। ডাক্তারের কথা শোনার পরই তদন্ত শেষ। সমস্ত ব্যাপারটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল। এরপর প্রায় 8 ঘন্টা বিরতি। শবযাত্রা শুরু হতে দেরি হবে। এই 8 ঘন্টায় তপনমোহন কি কি করেছে তার ঠিক হিসেব নেই, অন্তত মনে নেই। সুলতার আত্মীয়রা থাকেন দিল্লি আর কিছু পাটনায়। কাছাকাছির মধ্যে থাকেন এক দাদা। অনেক ধস্তাধস্তি করে ট্রাঙ্ক ফোনে সংবাদটুকু পৌঁছে দেওয়া হয়েছে। তিনি এলেই বেরোবে শবযাত্রা, সব রেডি। তপনমোহনের আত্মীয় কুটুমের বালাই নেই, ফ্যামিলি বলতে কিছু নেই। তপনমোহন এখন নিজ বাসভূমে পরবাসী। পরিচিত অপরিচিত কত মানুষের ভিড়। এবারে যেন এখন আর তার অধিকারে নেই। সহৃদয় প্রতিবেশীর দল পালা করে আসছেন যাচ্ছেন। মাতৃসমা মহিলারা আসছেন পা টিপে টিপে, পুরুষরা আসছেন বোকা বোকা মুখ করে, অতি ভদ্র ভঙ্গিতে। কিছু ছাত্র একটু আগে খাট, নারকেল দড়ি, ফুল টুল নিয়ে ফিরে এলো। ওদের মধ্যে একজন মুখটা কাঁচুমাচু করে এসে প্রশ্ন করল, দুর্গাপুর থেকে উনি কটা নাগাদ আসবেন মনে হয় স্যার? নিরুত্তাপ কণ্ঠে তপনমোহন বলেছিল, কি জানি। পরে বুঝেছিল জবাবটা আরও একটু মোলায়েম হলে ভালো হতো, তবে শেষের মুহূর্তে সব আচরণই ক্ষমা করা যায়। সবাই বুঝেছে গভীর শোকের এ এক অভিব্যক্তি। ব্যবস্থা সব ঠিক হয়ে গেল। দুর্গাপুরের সেই ভদ্রলোক টানা ট্যাক্সি নিয়ে চলে এসেছেন, সুতরাং যেমনটি আশা ছিল তার কিছু আগেই এসেছেন। তুলনামূলক ইংরাজির অধ্যাপক তারাদাস ভট্টাচার্যের স্ত্রী মিসেস ভট্টাচার্য হঠাৎ এগিয়ে এসে কান্না কান্না গলায় বললেন, একবার ওকে দেখবেন নাকি? ব্যাপারটা না বুঝেই হতচকিত তপনমোহন বলে ওঠে, ওকে দেখব? মিসেস ভট্টাচার্য ঠিক এ জবাব আশা করেননি। একটু বিস্মিত হলেও বললেন, এবার তো ওকে ওরা নিয়ে যাবে, এমনিতেই বড্ড দেরি হয়ে গেল প্রফেসর সেন, আর দেরি করা ঠিক হবে না। ও তাই নাকি? তা বেরিয়ে পড়ুক না। এমনই একটা জবাব মুখের গোড়ায় এসেছিল, কিন্তু মিসেস ভট্টাচার্যের মুখ দেখে মনে হলো অন্য কোনো রকম জবাবের আশায় উনি উৎকণ্ঠিত আগ্রহে দাঁড়িয়ে। তপনমোহন চেয়ার ছেড়ে উঠল। একতলার পূব দিকটার বারান্দায় বডিটা রেখেছে ওরা, সাজিয়েছে খুব। পায়ে আলতা, কপালে প্রচুর সিঁদুর। অনেক ছোট বয়সে মাকে এমনই সাজে যেতে দেখেছিল তপনমোহন। তিনিও সধবা গিয়েছেন। না, কোনো ত্রুটি রাখেনি এরা। কে একজন মুখের কাপড়টা তুলে ধরেছিল। বন্ধনের সাজ ভেদ করে সুলতার সেই কঠিন মুখখানি অবিকৃত ভঙ্গিতে পড়ে আছে, যেন বলছে, কেমন, যা চেয়েছিলে তাই হলো তো? এ পালাও শেষ, ওরা আর দেরি করবে না। বর্ষার আকাশ, যখন তখন বৃষ্টি আসতে পারে। তাছাড়া শ্মশানটাও তো তেমন কাছে নয়। সময় কেটে গেল অতি দ্রুত। শ্মশানে অনেকেই এসেছিলেন। তপনমোহন কেমন যেন একা, অন্যমনস্ক, আত্মভোলা। সবাই মিলে এত অতিরিক্ত সমীহ করছে যে বিরক্তি বোধ হচ্ছে।
ওকে কেউ দেখছে না, ও কিন্তু সব কিছু লক্ষ্য করছে। কে কি করছে, কে কানাকানি করছে, কে অতিরিক্ত শোকের ভান করে গাছের তলায় বসে পড়েছে ক্লান্ত ভঙ্গিতে, সব কিছু দেখছে তপনমোহন। দেখতে দেখতে সব শেষ হয়ে গেল। সুলতার দেহটা পুড়ে ছাই হয়ে গেল। আশ্চর্য কাণ্ড, আজও সকালে তপনমোহন যখন ক্লাস নিতে যাচ্ছিল, সুলতা প্রতিদিনের মতো দরজার পাশটিতে এসে দাঁড়িয়েছিল। এখন সেই সুলতার আর এতটুকু চিহ্ন নেই। এইবার ফেরার পালা। মাথাটি নিচু করে চলেছে তপনমোহন, সঙ্গে আছে আরও অনেকেই। ডাইনে বামে কোনো দিকে না তাকালেও দু একটা পরিচিত মুখ চোখে পড়ছেই। কিন্তু ফরফর করে ওর দিকে এগিয়ে আসছে এ কে? এ যে বুলবুল। যে বুলবুলকে নিয়ে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, সে এসে গেছে। ব্যাপারটি শোকের, তাই বুলবুল রঙিন না পরে একটা সাদা কালো পাড় শাড়ি পরেছে। খোঁপাটা খুলে দিয়ে মাথার চুল এলো করে দিয়েছে। গলায় কালো পুঁথির মালাটা যেন রুদ্রাক্ষের মালার মতো দেখাচ্ছে। এত কায়দাও জানে। আশ্চর্য, কি বিশ্রী ব্যাপার! তপনমোহন নিশ্চিত ছিল বুলবুল আজ আসবে না, কিন্তু ওকে শেষ পর্যন্ত আসতে হয়েছে। মুখ রক্ষার জন্যই এসেছে। এই রামনগর বিশ্ববিদ্যালয়ে মুখ রক্ষার জন্য সবাই সদা সচেষ্ট। কে কি বলবে, কে কি মনে করবে, এই ভেবে সবাই তটস্থ হয়ে আছে সর্বদা। কিন্তু এই মুহূর্তে এ কি? আতঙ্কে সাদা হয়ে গেছে তপনমোহনের শান্ত মুখখানি। কোন অধিকারে বুলবুল এভাবে এলো? কি প্রচণ্ড সাহস! সমস্ত ব্যাপারটি অত্যন্ত অশোভন। এভাবে এখানে বুলবুলকে দেখতে পেয়ে মনে নিদারুণ ঘৃণা জাগল তপনমোহনের। আজকের এই ট্র্যাজেডির জন্য এই মেয়েটাই সবচেয়ে দায়ী। আর সেই বুলবুল কিনা শুকনো শুকনো মুখ করে বাহার দিয়ে এসে হাজির হয়েছে। এ বিপর্যয়ে যে তপনমোহন নিজেও শরিক, সে কথা আপাতত ভুলে গেছে। এই মেয়েটা লোভের বস্তু। সমস্ত শরীরটা যেন ঘৃত প্রদীপ, আর তপনমোহন লুব্ধ পতঙ্গের মতো সেই আগুনে ঝাঁপ দিয়েছে। বেচারি সুলতা এমনই কত কি যে বলতো দিনরাত। সুলতা বলতো, তুমি দুর্বল, তুমি ভীরু, বুলবুল তোমাকে নিয়ে খেলছে, তুমি মোহিনী মায়ায় ভুলে আছো। বুলবুল ওকে নিয়ে খেলা করছে। কথাটা শুনে হাসি পেত তপনমোহনের। ফলিত রসায়নের সম্মানিত অধ্যাপক তপনমোহন। চারপাশের সবাই সব সময় স্যার স্যার করছে। তাকে কিনা বুলবুল মোহিনী মায়ায় ভুলিয়েছে। সুলতার কোনো কাণ্ডজ্ঞান নেই। এখন এই মুহূর্তে মনে হলো সে ওর পিছে পিছে ছুটে চলেছে, আর আলিয়ার মতো বুলবুল ওকে হাতছানি দিয়ে সহসা মিলিয়ে গেছে। এখন সুলতার চোখে বুলবুলকে দেখছে তপনমোহন। ঘৃণায় মনটা বিষিয়ে উঠেছে। কি বিশ্রী কাণ্ড! সেও তামাশা দেখতে এসেছে। নইলে এভাবে এ সময় এখানে কেউ আসে? হয়তো তপনমোহনকে সান্ত্বনা দিতে এসেছে, নয়তো দেখতে এসেছে। দেখে দেখে আঁখি না ভরে। তপনমোহনের অন্তরে ঘৃণা তীব্রতর হয়ে ওঠে। এই অন্তহীন দিনটির বাকি সময়টুকু বুলবুলের চিন্তায় কাটবে। কি অদ্ভুত ওর আচরণ! ফেরার সময় ভাইস চ্যান্সেলর হরিগোপাল মজুমদার নিজের গাড়িতে লিফট দিলেন। বাড়ির দোরগোড়ায় এসে নামাতে চেয়েছিলেন, কিন্তু তপনমোহন সবিনয়ে তাকে নিরস্ত করেছে। বাড়ি ফিরতেই সুদর্শন একটা প্লেটে দুটি সন্দেশ নিয়ে হাজির হয়েছিল। সেই সঙ্গে চারুর মা এনেছিল এক কাপ চা। চায়ের পেয়ালাটা হাতে নিয়ে সুদর্শনকে সন্দেশটা নিয়ে যেতে বলল তপনমোহন। তারপর প্রায় ঠান্ডা সেই চাটুকু এক নিঃশ্বাসে শেষ করে একটা সিগারেট ধরালো। বুলবুলের ব্যাপারটা আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। কিভাবে কি করা যায় তা তপনমোহন স্থির করে ফেলেছে। বুলবুলের সমস্ত চিঠিগুলি আর সেই সঙ্গে ছোট্ট ফটোটাও ফিরিয়ে দেবে। কোনো কথা নয়, ফিরিয়ে দিয়েই চলে আসবে। মোহিনী মায়া, এ মোহ আবরণ ভেদ করতেই হবে। কোনো কথা নয়, কি আর কথা বলবে? নীরবতারও সুগভীর অর্থ আছে। সব কথা বলা হবে। বুলবুল চৌধুরী আর যাই হোক মেয়ে, মেয়ে সুলভ সব রকম আতিশয্য ওর থাকা সম্ভব।
একদিক থেকে ও সুলতার চেয়েও নিকৃষ্ট। সুলতার চরিত্রে দৃঢ়তা ছিল, বুলবুল কিন্তু অতি হালকা। নইলে আজ এভাবে শ্মশানে যায়? এ নিঃশব্দ প্রত্যাখ্যান ওর বুকে বাজবে নিশ্চয়ই। চিঠিগুলো আজই ফেরত দিতে হবে, দেরি নয়। তপনমোহনের এই একটিমাত্র চিন্তা এখন। কিন্তু কে নিয়ে যাবে? সুদর্শন? কিংবা বাগানে কাজ করে যে বোকা বোকা লোকটা? জীবন নাকি একটা নাম? লোকটার বুদ্ধিশুদ্ধি একেবারেই নেই। নাই থাক, সে তো আর পরীক্ষা দিতে যাবে না। তবে যদি সোজা গিয়ে বুলবুলের বাবা প্রফেসর চৌধুরীর হাতে খামটা দেয়, তাহলে? না, বেশ করে বুঝিয়ে দিলেই হবে। সাবধান হওয়া দরকার। সুলতার মৃত্যুর আসল কারণ কি তা হয়তো অনেকে অনুমান করবে। তপনমোহন আর বুলবুলকে একত্রে অনেকে দেখেছে। তপনমোহন ভাবে, সুলতার চোখে বুলবুলের সঙ্গে ওর ঘনিষ্ঠতা যদি ধরা পড়ে থাকে, তাহলে অপরেই বা সন্দেহ করবে না কেন? বুলবুলের সঙ্গে এখন আর দেখা না হওয়াই মঙ্গল, গা বাঁচিয়ে চলা ভালো। কিন্তু চিঠিপত্র ফেরত দেওয়ার কি হবে? মৃত্যুর দিনটিতেই চিঠিগুলি ফেরত দেওয়ার অন্য অর্থ হবে না তো? পরপর অনেকগুলি সিগারেট পুড়ল। দেহে মনে এতক্ষণে একটু সাহস ও শক্তি ফিরে এসেছে। তপনমোহন অনেক চিন্তার পর স্থির করেছে, চিঠিগুলি আজই ফেরত দেওয়া প্রয়োজন। আজই সন্ধ্যার পর চিঠিগুলি ফেরত দিতে হবে। দরজাটা আস্তে ভেজিয়ে দিয়ে আলমারির ড্রয়ার থেকে বুলবুলের চিঠির তাড়াটা বার করল তপনমোহন। আজ আর কোনো সতর্কতার প্রয়োজন নেই। আজ আর কোনো ভয় নেই, সুলতা দেখতে আসবে না। অতীতে এমন ঘটনাও ঘটেছে। ইচ্ছে করলে এখন তাসের মতো সমস্ত চিঠিগুলি টেবিলে সাজিয়ে রাখতে পারে। সত্যিই কি মূল্য এসব চিঠির? এক বান্ডিল রাবিশ। একটা বড় খামে পুরে সিল করে ফেরত দেওয়াই ভালো। তাহলে হয়তো তপনমোহনের লিখিত পত্রগুলি ফেরত আসবে। কত চিঠি! এই 18 মাসে এত কাণ্ড! সুলতার সত্যি কি অপরাধ? তপনমোহন অন্ধ হয়ে গিয়েছিল, জ্ঞান ছিল না। এত চিঠির একটা অবশ্য কারণ আছে। ঘন ঘন যোগাযোগ যখন সম্ভব হতো না, তখন চিঠি ছাড়া আর কি ছিল? জুৎসই একটা বড়সড় খাম পাওয়া যায় না, সব কটাতে ইউনিভার্সিটির ছাপ মারা। শেষ পর্যন্ত একটা খাম পাওয়া গেল। বৈদেশিক দূতাবাস প্রেরিত প্রচারপত্র এসেছিল এই সুবৃহৎ খামে। এই সর্বগ্রাসী খামেই সব ধরে গেল। কিন্তু এই নীরবতার অন্য অর্থ হবে না। বুলবুল ভাববে নিরাপত্তাই হেতু। হয়তো এতে বুলবুল একটা সুযোগ পেয়ে যাবে। না, এ সুযোগ ওকে দেওয়া যাবে না। একটা ছোট্ট স্লিপ লিখে সেই চিঠির অরণ্যে দিয়ে দিল তপনমোহন। কি বিশ্রী মোটা খাম, কিছুতে আঁটে না। সন্ধ্যার একটু আগেই তপনমোহন বেরিয়ে পড়েছিল। রামনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একেবারে শেষ প্রান্তে প্রফেসর চৌধুরীর বাংলো। অনেক দিন আছেন চৌধুরী সাহেব বাংলোটায়, তাই নানা গাছপালা, বিশেষত বুগেনভেলিয়ার ভিড়। দিনের বেলাতেও কেমন অন্ধকার মনে হয়। গাছগাছালির ছায়া ভেদ করে দু একটা জানলায় নীল নীল ফ্লুরোসেন্টের মৃদু আলোর আভাস পাওয়া গেল। গেটটা নিঃশব্দে খুলে ভেতরে ঢুকল তপনমোহন। বুলবুল চলেছে গ্যারেজের দিকে। বাগানের একধারে গ্যারেজটা। একবার থমকে দাঁড়ায় বুলবুল, যেন কিছু ভুলে গেছে। না, নিজের পোশাকটা দেখে নেয়। এখন আর সাদা শাড়ি নয়, ঘোর রঙের মাদ্রাজি শাড়ি। কি যেন একটা বেশ নাম আছে এ শাড়ির। তপনমোহন ভাবে, হঠাৎ এখন এমন সাজে গ্যারাজে কেন? আবার কোথায় চলল বুলবুল? কতই জানে। বুলবুল নিজেই ড্রাইভ করে। প্রফেসর চৌধুরীর ড্রাইভার নেই। নিজে নয়তো কন্যাই তাঁর ড্রাইভার। গ্যারেজের চাবি বুলবুলের হাতে। সেই গাড়ির মালিক, গ্যারেজের কর্ত্রী। অনেক সন্ধ্যায় এই গ্যারেজেই গল্প করে কেটেছে ওদের। কিন্তু এখন গাড়ির কি দরকার? কোথায় চলেছে? তপনমোহন চলে যাবে, তাকে যেতেই হবে। সামনের সপ্তাহে ছুটিতে যাবে, সেই সঙ্গে পুজোর ছুটি যোগ হবে। শীতকালের শেষাশেষি তপনমোহন হয় কানাডা যাবে, নইলে এই বিশ্ববিদ্যালয় ছেড়ে উত্তরবঙ্গে।
মেয়েটার কাছ থেকে যতটা দূরে সরে থাকা যায়, আপাতত সমুদ্রের ধারে কোনো একটা জায়গায় যাবে। পুরী, গোপালপুর, ওয়ালটেয়ার, নয়তো কাছাকাছি দীঘায়। একটু চুপচাপ থাকতে হবে, ভাবতে হবে, এই মেয়েটার কাছ থেকে দূরে সরে যেতে হবে। তর্ক করে, ভাবায়, জ্বালায়, সব বিষয়ে নাটুকেপনা। অতিরিক্ত নাটুকেপনায় অতি সাধারণ ব্যাপারকেও ঘোরালো করে তোলে। কিন্তু স্বীকার করতে হবে মেয়েটির ভয় ডর নেই। বুলবুল গ্যারেজের দরজাটা খুলে টর্চটা একবার টিপল। ওর সুন্দর সুগঠিত হাতে বিদ্যুৎ ঝলকিয়ে উঠল। কি হাত! কাছাকাছি এগিয়ে গিয়ে মৃদু গলায় তপনমোহন বলে, বুলবুল। এই ফিসফিসানিতে থমকে দাঁড়ালো বুলবুল। উভয়ে এখন অনেক কাছাকাছি। ফিসফিস করেই প্রশ্ন করে বুলবুল, কি হলো এমন অসময়ে যে? গ্যারেজের দিকে ইঙ্গিত করে তপনমোহন বলল, চলো ওই দিকে একটু যাই। মেয়েটার এই সান্নিধ্যের তৃপ্তিটুকুর বর্ণনা চলে না। গ্যারাজের দরজাটা ভালো করে খুলল বুলবুল। বলল, সাবধান, আমি আবার হুইল জ্যাকটা কোথায় রেখেছি, একটু দেখে এসো, পড়ে যেও না। তৎক্ষণাৎ দেশলাই জ্বালল তপনমোহন। একটা কেরোসিনের আলো টেনে নিয়ে এলো বুলবুল। এইবার সেটা জ্বালা হলো। সেই ম্লান আলোয় দুজনে মুখোমুখি দাঁড়িয়ে। তারপর স্তব্ধতা ভেঙে তপনমোহন বলল, আমি আসবো ভাবতে পারোনি না? মৃদু গলায় বলল বুলবুল, জানি না। হাসল বুলবুল, হাসিটাই বেশ দিব্য ভাব। একটু তোতলার ভঙ্গিতে তপনমোহন বলল, দেখা করব আমিও মনে করিনি, তারপর ভাবলাম। সহসা তপনমোহন বোঝে কৈফিয়ত দেওয়ার ব্যাপারটা মাঝে মাঝে কত কঠিন হয়ে ওঠে। ওর হাতের উপর হাত রেখে বুলবুল বলে, সত্যিই তপন, তোমার জন্য দুঃখ হয়। কথাটি সত্য। সহানুভূতিশীল বন্ধু। অন্য কোনো কথা বেমানান হতো, ভাবা যেত না। দীর্ঘশ্বাস ফেলল তপনমোহন। এই নিঃশ্বাস কিন্তু স্বস্তির নিঃশ্বাস, আত্মতৃপ্তির স্বস্তি। তপনমোহন কোনো রকমে শুধু বলে, কি যে হয়ে গেল, ভারী বিশ্রী লাগছে। জানি, বুঝতেই পারি। একটা অব্যবহৃত পুরাতন গাড়ি অনেক দিন ধরে এই গ্যারেজে পড়ে আছে। প্রাচীন অস্টিন 14। বুলবুল তার বনেটের উপর আলতোভাবে বসল। বুলবুল সেই কোমল মধুর গলায় বলল, তুমি এসেছো ভালোই হলো, আমি কালই আবার চলে যাচ্ছি। পায়ের দিকে তাকালো তপনমোহন, সবিস্ময়ে প্রশ্ন করে, কালই? কোথায়? আশ্চর্য, সে কিছুই জানতো না। আহত ও অপমানিত বোধ করে তপনমোহন। এভাবে না দেখা করলে কিছুই জানা যেত না। বুলবুল বলে, আপাতত বোম্বাই যাচ্ছি। জানো তো, লোনাভোলায় ছোট মাসিরা থাকেন, অনেক দিন ধরে ডাকাডাকি করছেন। ওইখান থেকেই একেবারে কানাডায় যাব নভেম্বরের শেষে। একটু থামল বুলবুল। বোধহয় প্রতিক্রিয়াটা লক্ষ্য করাই তার উদ্দেশ্য। তারপর বলল, যাওয়ার আগে দেখা করতাম নিশ্চয়ই, তুমি এসে পড়ে ভালোই করেছো। কবে ফিরছ? কিছু স্থির নেই। কানাডায় আমি অন্তত 1টা বছর থাকতে চাই। একটু কিছু করা দরকার। ওখানে চান্স পাওয়া গেল যখন, তখন দেখা যাক, যাওয়াই ভালো। তপনমোহনের দম বন্ধ হয়ে আসছে। যদি কেঁদে না ফেলে তাহলে চিৎকার করে উঠবে। তারপর অনেক শক্তি সঞ্চয় করে বলে, না, তোমার যাওয়া হবে না, আমাকে এভাবে রেখে যাওয়া চলবে না। তপন, ছি, অমন বলতে নেই। না না, এ যে একেবারে নিছক পাগলামি। তুমি বলছো যাওয়াই ভালো। কেন যাওয়া ভালো? কেন? তুমি কি লোকনিন্দার ভয় করছো? আমাদের বিয়ে তো এবার আর আটকাবে না। ছি তপন, এখন এসব কথা না বলাই ভালো। ওকে ধমক দিচ্ছে যেন বুলবুল। বুলবুলকে তপনমোহন আবার বলে, তুমি কাল চলে যাবে, আমি এখন না এলে কিছু জানতেই পারতাম না, আমাকে না বলে যাবে? দেখা না করতে পারলে অন্তত চিঠি পাঠাতাম। আমি তো হাজির, চিঠি লেখার প্রয়োজন না হতেও পারে। কিসের ভয় তোমার? দ্বিধা কিসের? আমি কাউকে ভয় করি না। ভয় আবার কিসের? এসব কথা পরে আলোচনা হওয়াই উচিত ছিল। আমি ফিরে এলে না হয় ধীরে সুস্থে কথা হতো। যখন ফিরে আসবে তখন কি তুমি আর এদিনের বুলবুল থাকবে? যাই হোক, ঠিক এ সময় কোনো কথা বলতে ঠিক মন লাগছে না।
চটে উঠেছে তপনমোহন। গলাটা একটু চড়িয়ে বলে, বলো কেন নয়? আজ এখনই কেন বলতে পারবে না কিছু? আমি যখন স্থির করে ফেলেছি তখন তোমার এত দ্বিধা কেন? না, তুমি কিছু স্থির করনি। সে কি? এ কথার অর্থ কি? মানে তোমার উপর দিয়ে যেসব ঝড় গেল। তপনমোহন বলে ওঠে, সেইটাই তো সবচেয়ে বড় কারণ। আমি যে আর পারি নে। বুলবুল সান্ত্বনার ভঙ্গিতে কাছে সরে আসে, বলে, আমি জানি জানি তোমার জন্য আমারও দুঃখ হয়। এত বড় একটা শখ, ঠিক ওই কারণেই এখন কিছু বলতে চাই না। তপনমোহন উত্তেজিত হয়ে বলে, এ নিছক হিপোক্রিসি। তুমি আমার কাছে মুক্তি চাইছো, সব বুঝি, তাই খুলে বলে ফেলো না কেন? না, তা ঠিক নয়। আমি কাউকে বিয়ে করা স্থির করিনি, অন্য কাউকে নয়। যেন সুরের ধারা, জাহ্নবী যমুনা বিগলিত করুণা, যেন ইন্দ্রজাল, মোহিনী মায়া। হঠাৎ বুলবুল প্রশ্ন করে, তোমার হাতে ওসব কি? চিঠি? কার চিঠি? আমার চিঠি নাকি? ও, এই জন্যে তুমি এসেছিলে বুঝি? এর কোনো জবাব তপনমোহন খুঁজে পায় না। নির্বোধের মতো নিচু হয়ে হাত থেকে পড়ে যাওয়া প্যাকেটটা উঠিয়ে নেয়। ওর হাত থেকে খামটা টেনে নিয়ে অতি দ্রুত খুলে ফেলে বুলবুল। তারপর সেই স্লিপটা তুলে ধরে বলে ওঠে বুলবুল, ও, এ যে একটা চিঠি, আমাকেই লেখা, তাই না? ও বুলবুল, ওটা এখনো রাখো। বুলবুল তখন পড়ছে, জানো বুলবুল, যা হয়ে গেল আজ, তারপর। ও তপন, প্লিজ ওভাবে টানাটানি করো না, আমাদের আর। এরপর তপনমোহনের মুখের দিকে সোজাসুজি তাকিয়ে প্রশ্ন করে, কি কি হয়েছে তপন? আমাদের মধ্যে আবার কি হলো? আমি তো বলিনি আমাদের মধ্যে। তুমি কি বলেছ? তুমি শেষ লাইনে লিখেছ, এখন আর আমাদের দেখাশুনো না হওয়াই ভালো। নিঃশব্দে তপনমোহনের মুখের দিকে তাকিয়ে রইল বুলবুল। তপনমোহন বোকার মতো বলে, আমি তো তোমাকে পড়তে মানা করলাম। যদি আমারই চিঠি হয় তাহলে পড়তে নিষেধ কেন? মানে আমি যখন লিখেছিলাম তখন আমার মাথার ঠিক ছিল না। কিন্তু মাত্র কয়েক ঘন্টা আগে লিখেছ, আজই লিখেছ। এই ঘন্টায় মত বদলে গেল, তারপর বলছো যা হয়ে গেল। এর নিশ্চয়ই অর্থ আছে। কি হয়ে গেল? তপনমোহনের মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে। সে বলে ওঠে, তুমি কি বুঝতে পারছো না? আমি সইতে পারিনি সবটা। ভীরুর মতো ভেবেছি তোমার কিছু দায়িত্ব আছে এই ব্যাপারে। কি বলতে চাও? কিসের জন্য দায়ী আমি? বুলবুল কাঁপছে, তার কণ্ঠস্বর স্থলিত। ওর এই মৃত্যুর দায়িত্ব আমি একা সব দায়টা নিতে পারিনি নিজের উপর। আমি দায়ী? মানে কি এ কথার? তাহলে এই মৃত্যুটা কি অ্যাক্সিডেন্ট নয়? মানে তুমি কি বুঝতে পারোনি? বলতে চাও আত্মহত্যা? হ্যাঁ, তাই। আমাদের জন্য এই আত্মহত্যা? কথার জবাব দিতে পারে না তপনমোহন। বুলবুল প্রশ্ন করে, কিন্তু কি করে জানলে? উনি কি কিছু বলেছেন? কোনো চিঠিপত্র রেখে গেছেন? না, কিছুই রাখেনি। তবে আমাকে অনেক আগে বলেছিল, সতর্ক করেছিল। তোমাকে সাবধান করেছিল? বলেছিল আমি যদি তোমার সঙ্গে দেখাশোনা করি, মাখামাখি করি ইত্যাদি, তাহলে ও বারবার আমাকে বলেছিল। এখন বুঝেছো? একটা ক্ষিপ্ত পশুর মতো বুলবুলের দিকে ফিরে দাঁড়ায় তপনমোহন। ক্ষণিক নীরবতা, তারপর কান্নায় ভেঙে পড়ল বুলবুল। কি ভয়ানক! ছি ছি ছি! আবার কাঁদে বুলবুল। নতুন কোনো দুঃখের আক্রমণে শিশু যেমন কোঁকিয়ে কেঁদে ওঠে, অনেকটা সেই রকম। কেন ভয়ানক কেন? তুমি তো আগে ভাগেই জানতে আমাদের মেলামেশা সে পছন্দ করতো না, জানতে না? তুমি বলতে চাও আমরা ওকে ফাঁকি দিয়েছি, এই কমাস ধরে যন্ত্রণা দিয়েছি? আমি বুঝিনি, একটুও বুঝিনি, স্বপ্নেও ভাবিনি উনি কিছু জানেন। তপনমোহন সাহস সঞ্চয় করে এতক্ষণে বলে, বুঝেছ আমার যন্ত্রণাটা? বুঝতে পারছো? ছাই যন্ত্রণা তোমার। আমি ভাবছি ওর যন্ত্রণা কত তীব্র, কত নিদারুণ। আমরা দুজনেই ওকে কষ্ট দিয়েছি। এখন তুমি বুঝেছ আমরা দুজনেই অপরাধী? কোনো জবাব দেয় না বুলবুল। এই নীরবতার মধ্যে তপনমোহন বোঝে বুলবুলের অন্তরে কি আলোড়ন চলেছে। ওর কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে বুলবুল।
তপনমোহন শান্ত গলায় ডাকে, বুলবুল, আমি অবশ্য তোমাকে কোনো দোষ দিই না। তুমি দোষ নাই দিলে আমি নিজে আমার অপরাধ বুঝি। এটা তোমার মূর্খামি। তুমি তো বললে আমি বুঝিনি। নিশ্চয়ই বুঝিনি আগে, কিন্তু এই বীভৎস ব্যাপার ঘটে গেল। তুমি জানতে ঘটতে পারে, আগাগোড়া জানতে। তোমাকে উনি সতর্ক করেছিলেন, বারবার বলেছেন। আমি ঠিক বিশ্বাস করিনি। আমার সে মেজাজ ছিল না তখন। আমার দুঃখ হয় তপন, দুঃখ হয়। তোমার জন্য নয়, ওর জন্য আমার আজ দুঃখ হয়। দিনের পর দিন উনি কষ্ট পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, তুষানলে জ্বলেছেন। ঘরে বসে কল্পনা করেছেন তুমি আমাকে কি বলছো, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ, এই সব। তোমাকে সাবধান করেছেন বারবার, তুমি সেদিকে মাথা ঘামাওনি। মরুক বাঁচুক তোমার কিছু এসে যায়নি। হয়তো তুমি এই চেয়েছিলে, কে জানে তুমি ঠেলে দিয়েছ কি না। তপনমোহন স্তম্ভিত। সত্যি কোনো দিনও সুলতার মনের ভিতর ঢুকতে পারেনি। আর আশ্চর্য, এই মেয়েটি সুলতার মনের যন্ত্রণা ঠিক ঠিক বুঝেছে। কত অল্প কথায় ঠিক অবস্থা অনুমান করে নিয়েছে। তুমি একজন খুনি, তুমি কি জানো না খুনিরা কি ভাবে, কি তাদের মনের ভাব আমি বুঝি। আর তুমি এখানে এসেছো, এখনো সুলতাদির চিতার আগুনটা হয়তো ঠান্ডা হয়নি। নিজের কথায় আতঙ্কিত হয়ে কেঁদে উঠল বুলবুল। তপনমোহন ভাবে এইবার ও শান্ত হবে, কাল ভুলে যাবে আজকের এই উত্তেজনা। সহসা বুলবুল বলে ওঠে, না, আমি যদি না যাই এখন, তাহলে হয়তো জোয়ারের স্রোতে আবার কাছাকাছি হয়ে ঘনিষ্ঠ হব, তোমাকে ক্ষমা করব। আমার যাওয়াটাই প্রয়োজন ছিল। তাহলে তুমি যাচ্ছ, তাই না? হ্যাঁ, আমি যাচ্ছি, এখানে পাগল হয়ে যাব। অন্ধকার জনহীন পথ ধরে বাড়ি ফেরার পথে তপনমোহন ভাবে কিছুই তো বদলায়নি। ওকে তো এই কথা বলতেই গিয়েছিলাম, দেখা না হওয়াই ভালো। বুলবুল রাজি হয়েছে, কথা রেখেছে, আমার কাছ থেকে দূরে চলে গেল, ভালোই হলো। ঠান্ডা বাতাস বইছে, একটা ঝড় উঠছে বোধহয়, বৃষ্টি হতে পারে। তপনমোহন ছাতা নিয়ে বেরোয়নি সে কথা মনে পড়ল। এইটুকু পথ একটু জোরে হাঁটলেই হয়তো বৃষ্টি নামার আগে বাড়ি পৌঁছাবে।